সাধারণ জনগণের যে রাজনীতিতে অংশগ্রহণ, এগুলো তো কোনো কিছু আমরা আসলে ডিরেক্টলি দেখতে পাচ্ছি না। উল্টা আমরা দেখছি মানুষ একটা ভীতিকর অবস্থায়, একটা আসলে ভয়ে থাকছে। সরকারকে নিজ দায়িত্বে আসলে কিছু দৃষ্টান্তমূলক ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল। আমি কখনোই দেখি নাই যে আমাদের কোনো একটা সরকার একদম প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছে। জনগণ যখন যখন যেটা চায়, আপনার কি মনে হয়, আমি অ্যাজ এ পার্ট অফ পিপলই বলছি, নিজের উপরে দোষ নিয়ে বলছি, আমরা সবসময় যেটা চাই সেটা কি ঠিক চাই? সমন্বয়করা সচিবালয়ে যাচ্ছে, সমন্বয়করা তদবির করতেছে, সমন্বয়করা সবাই এক একজন লিডার হয়ে গেছে রে ভাই। ঠিক আছে, কালো গেছে। রাজনীতি নিয়ে আপনাদের এত মানে আপনারা খেপা খেন? ভাই আমাদের না পছন্দ। পছন্দ না কেন? এই ধরেন আওয়ামী লীগ ধরেন, বিএনপি ধরেন, ওরা ঘুরে ফিরে একটাই। আমি যদি রাজনীতি করতে যাই তো দরকার চলবে না। হ্যাঁ, রাজনীতি মানে চাঁদাবাজি। আপনি দেখেন কে ভালোভাবে রাজনীতি করতে পারছে, সবার হাজার হাজার কোটি টাকা মালিক। ফারাবি, আপনি এখানে কি করেন? আরে মাসুদ ভাই, আসেন ক্যারাম খেলি। আমি পাই না ভাই, ক্যারাম খেলা পাই না। চা খাবেন? আসেন চা খেয়ে আসেন ভাই খেলেন। আসেন আসেন। কই থেকে আপনি? এই আসলাম, ঢাকা থেকে আসলাম। এখানে একটু ছুটির দিন। সাইদুল ভাইয়ের কাছে তো আমি চা খাই। তাই না? হ্যাঁ, আমিও নাম শুনছি অনেক চায়ের, ওনার নাকি খুব ভালো চা। না না, এদিকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নদীর পাশে। আপনি এটা কই পাবেন? ঢাকায় বিশেষ করে এবং আশেপাশে। এটা নাকি খাঁটি গরুর দুধের চা। এটা একদম গরুর খাঁটি দুধের চা। গরুর খাঁটি দুধের চা। কি অবস্থা, দেশের কি অবস্থা? আপনারা দেখলেই লোকজন খালি জিজ্ঞেস করতে চায় না যে ভাই কি অবস্থা। স্পেশালি মানে জিজ্ঞেস করে হচ্ছে এই জায়গায় যে বাংলাদেশের যে রাজনীতি যেই দিকে যাচ্ছে, রাজনীতিতে জনগণের অবস্থানটা আসলে কোথায়, পার্টিসিপেশনটা কোথায়? গণতন্ত্র আমাদের কি, গণতন্ত্র কি মানুষের পার্টিসিপেশন? এটি হলো যে বুঝলেন আমাদের দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? আমাদের পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশে সাধারণ মানুষের রাজনীতি নিয়ে এত আগ্রহ নাই যেটা নাকি আমাদের দেশের আছে। আপনি যে কোনো একজন রিক্সাওয়ালাকে বলেন, একজন হকারকে বলেন, একটা চা দোকানদারকে বলেন, সবাই রাজনীতি নিয়ে কিন্তু আগ্রহ আছে। তারা রাজনীতির বিষয়ে জানতে চায়, সবারই আগ্রহ আছে। কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন, ট্র্যাজেডিটা হলো যে তারা যে কি জানতে চায়, তারা যে রাজনীতি নিয়ে কী ভাবে, রাজনীতিটা আমরা যাদের কাছে ইজারা দিয়ে রাখছি তারা সেটা গুরুত্ব দেয় না। এটা হলো আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি। উনি কি জানতে চান এটা কিন্তু আমাদের কোনো পলিটিশিয়ান জীবনে ওনাকে জিজ্ঞাসা করে নাই, ভাই তুমি কি রাজনীতি চাও, জিজ্ঞাসা করে নাই। খালি বড় জোর এসে বলছে কি আমারে ভোট দিও, এর চেয়ে বেশি কিছু না। ভোটের সময় এসে কিন্তু কেন তাকে ভোট দিতে হবে, কেন সে রাজনীতি নিয়ে ভাবতেছে, এটা ওনাকে এই প্রশ্ন কেউ করে না। তো এটা হলো আমাদের দেশের একটা ট্র্যাজেডি। ফারাবি ভাই। আরে নুসরাত, আসসালামু আলাইকুম ভাই। কিশোর কেমন আছেন? চলে যাচ্ছে মামা, কাকা চা দিও। নুসরাতরা আসলে যেই সংস্কারের একটা বার্তা নিয়ে, ধরেন যে একরকমের একটা চিন্তা ভাবনা নিয়ে একটা চেঞ্জের কথা বলে যেইভাবে মানে একটা স্বপ্ন দেখার সুযোগ করে দিল আমাদেরকে। ধরেন এই যে ইয়াং গ্রুপের দেখতেই সুন্দর লাগতেছে। হ্যাঁ, আসলে গরুর দুধের চা তো। হ্যাঁ, তো সেই জায়গায় মানুষের একটা আশাভঙ্গ কি হচ্ছে নাকি, মানে এইরকম একটা আশঙ্কার জায়গায় কি তৈরি হচ্ছে? দেখেন এটা নিয়ে আমার কিছু অপিনিয়ন আছে, আমার কিছু অবজারভেশন আছে। তা আমি আসলে আগে ওর কাছে শুনতে চাই যে ওরা বলুক যে ওরা যে ভেবেছিল, যা প্রত্যাশা ওদের ছিল, সেই প্রত্যাশার কতটুকু মিটেছে। কি বলি ভাই, দেখেন আমরা যখন ভাবি তখন তো আসলে স্বপ্ন দেখি, আর স্বপ্ন মানেই কিছুটা ইউটোপিয়া। ভাবি তো অনেক কিছুই, কিন্তু কথা হচ্ছে যা ভাবি তার সাথে কতটা আমরা করছি। আমি আপনাদের সামনে আমাদের প্রচেষ্টা ছাড়া আর বেশি কিছু তুলে ধরার সামর্থ্য রাখি না, কিন্তু এটুকু বলতে পারি যে আমরা করছি, চেষ্টা করছি। মানে আশা যে আকাঙ্ক্ষা ছিল সেই অনুযায়ী কি এগোচ্ছে? দেখুন ব্যাপারটা হচ্ছে যখন আশা আকাঙ্ক্ষা হয়, আশা আকাঙ্ক্ষা তো আসলে ওই যে স্বপ্নের পোলাও, ঘি যতটা ঢালা যায়। তবে এটা বলতে পারি যে আমরা আশা আকাঙ্ক্ষার রাস্তাতে আছি, আমরা হাঁটছি। না আপনারা আছেন মানে কি, আমি কিন্তু এটা হচ্ছে ক্লিয়ার না। আপনারা তো মনে করেন আন্দোলনে ছিলেন, মানে এই বাস্তবায়নে কি আপনাদের কোনো ভূমিকা আছে নাকি আপনারা এখন আন্দোলনে আছেন? বাস্তবায়নে আপনার কোন দায়িত্বটুকুর মধ্যে আপনারা আছেন? মনে করেন যদি শুরু করতে চাই নজরদারি। আপনারা মনিটরিং করতেছেন, করে বললেন যে ভাই এটা তো ঠিক মনিটরিং হচ্ছে না। শব্দটা একটু বেশি ইয়া হয়ে যায়। আচ্ছা, নজরদারি করলেন, একটু সফট হয়ে যায় না? নজরদারি বলেন, আমরা নজরদারিতেই রাখছি যেন এই কেউ এখানে ওকে বাগড়া দিতে না পারে। আপনারা নজরদারি করলেন, করে বললেন যে ভাই এটা তো ঠিক, যা চাইছিলাম তা হয় নাই। তখন এটা যখন বলবেন তখন সে কথাটা আপনারা কাকে বলেন? তারা কি আপনার এই যে
অস্বস্তিটা, অতৃপ্তিটা, এটাকে তারা কি এই বিবেচনায় নেন? দেখেন, মনে করেন যে একদম এই আন্দোলন পরবর্তী সময়ের যে ঘটনাবলী, জনগণের মতামত প্রথমবারের মতো সবচাইতে বেশি গ্রাহ্যতা পাচ্ছে। এবং শুধু পাচ্ছে তাই না, আমরা এটা নিয়ে এটা আবার অপোজিট উল্টা অভিযোগও আমরা শুনতে পাচ্ছি যে এই সরকার কি তাহলে নিজের মতো কোনো সিদ্ধান্তই নেবে না, রাস্তায় নেমে কিছু বললেই কি হয়ে যাবে কি, এই অভিযোগও কিন্তু উঠে এসেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, প্রথমবারের মতো আমরা কথা বললে সেই কথাটা আসলে ছাতার মাথা হয়ে যাচ্ছে। আমরা বলছি এবং কেউ না কেউ কথাগুলো শুনছে। এটা হচ্ছে প্রথমবারের মতো। না, না, আমি তো পার্ট অফ পিপল না, কিন্তু নুসরাত, অ্যাজ এ পার্ট অফ হচ্ছে পিপল আসলে আমি কিন্তু বলতে পারি আমার কথা। না কিন্তু নুসরাত, এক জায়গায় যখন আওয়ামী লীগ কথা বলে তখনও কিন্তু এই একই সুরে একই টোনে কথা বলছে যে আমরা জনগণের, যেহেতু সরকার সেহেতু জনগণের প্রতিনিধিত্ব অনুযায়ী জনগণের কথাটা আমাদের মুখ দিয়ে বের করছি। না না, আমি সেটা তাদের বলছি এক না, আমি ধরনের বলছি যে narration আমরাই ছিল। জনগণ, আমি জনগণের প্রতিনিধিত্ব করছি না, আমি জনগণ, পার্ট অফ পিপল। আসসালামু আলাইকুম ভাই। আপু কেমন আছেন? বসো বসো। হ্যাঁ, একটা চা দেন। হ্যাঁ, তারপরে নুসরাত, ইন্টারেস্টিং বলো। ওটাই বলছিলাম যে আমরা পার্ট অফ পিপল। আমি নিজেকে প্রতিনিধি কিভাবে বলি? আমি এটা বলি যে আমিও জনগণের বিশাল বড় যে জনসমষ্টি, আমি তার মধ্যে একজন। এবং আমি এর আগে কখনো আমার কথা না, আমার কথা কাউকে বলতে দেখেছি? প্রত্যন্ত অঞ্চলে জনগণের কথাটা আপনার কানে আসে কিভাবে? ভাই, আমি নিজেই প্রত্যন্ত অঞ্চলের জনগণ। সেটা তো আমি কিন্তু একজন, ধরো নুসরাত কিন্তু একজন, তোমার কিন্তু ভাই, এলাকায় এর যদি আগে তো ধরো মনে করেন যে একজনের কথাও কেউ, কালেকটিভ কথা তো শুনতোই না, একজনের কথাও কেউ শুনতো না। শুধুমাত্র শুনতো তাদের যারা পার্ট অফ পাওয়ার ছিল। তাদের প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে 20-22 বছর বয়স দোকানে গিয়ে চাঁদা চাইলে দোকানদার চাঁদা দিতে বাধ্য। কেন? কারণ সেই ছেলেটা ওইখানে থেকেই পার্ট অফ পাওয়ার। আর আজকে আপনি আমাকে রাজধানীতে দেখছেন, স্টিল আই এম পার্ট অফ পিপল। না, এইটা হচ্ছে তফাৎ। সেই জায়গাটাও এটা কি তো চেঞ্জ আপনি হয় দাবি নাই? করছেন, কিন্তু এটা কি বাস্তবায়ন? ওনাদের অপিনিয়ন শুনে না, বাস্তবে তো আসলে এখনো তো যে কোনো ভিজিবল চেঞ্জ বা অত বড় কোনো হচ্ছে পরিবর্তন তো দেখি না। কারণ এখনো হচ্ছে আপনার সেই প্রত্যন্ত অঞ্চলের যেই চা শ্রমিক আছে, তারা তাদের ন্যায্য হচ্ছে মজুরি পাচ্ছে না। এমনকি হচ্ছে গত মাসেও দেখি যে তারা 6 সপ্তাহ ধরে হচ্ছে বেতন পাচ্ছে না। বা আমার যে আদিবাসী ভাই বোনরা আছে, তারাও তো কোনো ধরনের হচ্ছে তাদের যৌক্তিক দাবি তুলে সেটার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী যারা, তারা এখনো হচ্ছে সেই চেকিং এর মধ্যে পার করতে হয়, তাদেরকে জবাবদিহি করতে হয়। মানে যদি আমার কথা বলার অধিকারটাই, যদি বাক স্বাধীনতাটাই যদি আজকে আমরা পেয়ে থাকি, তাহলে ওইখানে কেন নেই? প্রত্যন্ত অঞ্চল বলতে শুধুমাত্র যে আমরা আদিবাসী বুঝাচ্ছি ব্যাপারটা এরকম না। ঢাকার মধ্যেও আমার যারা নিম্ন আয়ের মানুষ আছে, তাদের কথা বলার জায়গাটা কোথায়? বা তারাই না, রাজনীতি। আমরা আলোচনায় ছিলাম যে এই প্রসেসটা তাহলে কি হবে, নির্বাচন নাকি? মানে তারা তাদের শাউটটা করবে কিভাবে? মানে তাদেরও কিছু কথা আছে। আমি চা শ্রমিক, আমারও কিছু কথা আছে। আমি চা দোকানদার, আমারও কিছু কথা আছে। আমি ভ্যান চালাই, রিক্সা চালাই, আমারও কিছু কথা আছে। পার্টিসিপেশনটা হবে কিভাবে? মাধ্যমটা কি? নির্বাচন না? নির্বাচন একটা মাধ্যম প্রক্রিয়াটা কি হতে হবে? পারে, কিন্তু নির্বাচনটাও যে শুধুমাত্র নির্বাচন ব্যাপারটা এরকম না। কারণ নির্বাচনের পরে দেখা যাচ্ছে নির্বাচনের, ধন্যবাদ কাকা, নির্বাচনের আগ পর্যন্ত যেটা দেখা যায় যে প্রতিটা সরকারই বলেন বা প্রতিটা যারাই হচ্ছে ক্ষমতায় আসে, তারা এইটা বলে আসে যে আমরা জনগণের জন্য কাজ করবো বা জনগণের জন্য হচ্ছে আমরা আসছি বা জনগণের জন্য আমাদেরকে ভোট দেন। কিন্তু তারপরেও এটার কোনো কার্যক্রম বা প্রতিফলন কিন্তু আমরা দেখি না। মানে যেই সরকারই আসুক না কেন, আমরা ইতিহাস যদি একটু ঘেটে দেখি, যে প্রতিটা সময় দেখি যে হচ্ছে ওই নির্বাচনের আগে যত বড় বড় কথা সেটাই থাকে। না, কিন্তু এটা তো নির্বাচিত গভর্নমেন্ট না। না, এটা না হোক, কিন্তু এই গভর্নমেন্টের কাছে ইতিহাস তো তাই বলে। নির্বাচিত গভর্নমেন্ট না হলো, এই গভর্নমেন্টের কাছেও তো একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কিছু প্রত্যাশা ছিল না? তো সেই প্রত্যাশার আপনি কতটুকু বাস্তবায়ন এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন? প্রত্যাশা পুরোটা বাস্তবায়ন হবে তাও কিন্তু আমি বলছি না। ধরা যাক বাস্তবায়নের পথে হাঁটছে। যেমন আপনি এখানে চায়ের দোকানে চা চাইলেন, চা তো পাইলেন এখন, তার আগে তো উনি বানালেন। যখন উনি বানাচ্ছেন তখন কিন্তু আপনি আশাবাদী হয়েছেন আপনি চাটা পাবেন, ঠিক কিনা? তাই তাহলে এখন এই সরকার কি চাটা বানাচ্ছে নাকি হাত পা গুটে বসে আছে? আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে মনে হয় যে সরকারের এখনো ওই ধরনের হচ্ছে যে চা বানানোর প্রসেসে এখনো ঠিক মতো যায়নি আমার কাছে মনে হয়। যে কারণ ভিজিবল কোনো চেঞ্জ তো আমরা দেখতে পাই না। হয়তো হ্যাঁ, আগে যেই কথা বলতে পারতাম, পয়েন্ট, ভিজিবল কোনো চেঞ্জ উনি দেখতে পাচ্ছেন, মানে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা ওনার কাছে মনে হচ্ছে না। এখানে হলো প্রবলেমটা আসলে। মানে আরেকটা জিনিস শুনেন, সরকারের কাছে প্রত্যাশা না। যেমন আপনি কিছু চান, আপনার কাছে প্রত্যাশা আছে, এই প্রত্যাশাটা কি সরকার ধারণ করছে বলে আপনার কাছে মনে হয়? না আপনি কি চান এটা সরকার বুঝতে পারছে? দেখেন, মানে
পলিটিক্যাল গভর্নমেন্টের যে কাজ, সেই কাজে কি আপনার চাওয়াটা যদি সরকার বুঝতে পারে, তাহলে আমরা ধরে নেব যে আপনার একটা পার্টিসিপেশন আছে। কিন্তু সেই পার্টিসিপেশনটাকে আছে, সরকার কি মাস পিপুলকে ধারণ করতে পারছে? মাস পিপুলের যে ইমোশন, মাস পিপুলের যে আকাঙ্ক্ষা, সেটাকে কি সরকার ধারণ করতে পারছে বলে আপনি মনে করেন? আপনি কি আপনার কি মাসুদ মনে হয়? ভাই, আপনি কি করে আছেন? একটা কথা বলি। দেখি আর ওনার টাকা শুনতে আপনি জবাব দেবেন। না এখানে তো আমরা চায়ের দোকানের এত আগে আড্ডা বলুন, তর্কাতর্কি। আগে ওর বক্তব্য শুনি। না আমি যেটা বলছিলাম সেটা একটু শোনেন। আমি যেটা বলছিলাম যে ম্যাস পিপলকে ধারণ করার যে ব্যাপারটা, জনগণ যখন যেটা চাই, আপনার কি মনে হয়, আমি অ্যাজ এ পার্ট অফ পিপলই বলছি, নিজের উপরে দোষ নিয়ে বলছি, আমরা সবসময় যেটা চাই সেটা কি ঠিক চাই? ঠিক বেঠিক কে নির্ধারণ করবে? আচ্ছা, ঠিক বেঠিক কে নির্ধারণ করবে? আপনি এইবারে যেমন আপনি আপনি আলাদা আপনি চা খেয়েছেন, আপনার চায়ের মধ্যে হ্যাঁ। চিনি আছে, ঠিক আমার বেঠিক- চায়ে চিনি নাই, তো চিনি খাওয়াটা ঠিক না চিনি না খাওয়াটা ঠিক? ঠিক বেঠিক কে ঠিক করবে? তাহলে এইখানটাতে আলাপে আসি। ম্যাস বলেন। পিপলের আশা আকাঙ্ক্ষা নিয়ে তখন কাজ হবে যখন ওই জায়গাটা ঠিক হবে, যে কোনটা ঠিক হচ্ছে কোনটা বেঠিক হচ্ছে। ওই কাজটা ম্যাস কে শুরু পিপল করবে? এখন পর্যন্ত অনেক দাবি দাওয়া তুলছে, ইনক্লুডিং মি, ইনক্লুডিং আস, কিন্তু এখন পর্যন্ত কেউ আসল সমস্যার কথা তো তুলছে না। বরং সেটা নিয়ে আমি সরকার পক্ষকে দেখতেছি না। না, ম্যাস পিপলের কাছে আবার বার্তাটা কি? আমার কাছে আসল সমস্যা বাজার, আমার বাজারে আমার বাড়িতে হ্যাঁ, খাবার এই যে নাই। আপনার কাছে আসল আমার- সমস্যা বাজার, হ্যাঁ। কিন্তু আপনাকে যদি আজকে বাজার ঠিক করার দায়িত্ব দেওয়া হয়, তখন আপনার কাছে আসল সমস্যা হয়ে যাবে সিন্ডিকেট। ও বাজার করতে যাবে, ওর কাছে সমস্যা দ্রব্যমূল্য। আপনি বাজার বসাবেন, আপনার কাছে সমস্যাও দ্রব্যমূল্য। আপনি কিভাবে বাড়াবেন, ও কিভাবে কমাবে? এই জায়গাটাই মানে এইটাই আমি বলতে যাচ্ছি যে ম্যাস পিপলকে ধারণ করার যে ব্যাপারটা, এমন যদি হতো যে আমাদের যে প্রবলেমগুলো সেগুলো আইডেন্টিফাইড না, তাহলে এটা বলা যেত যে যেটা এতদিন ছিল, ম্যাস পিপলের প্রবলেম এতদিন আইডেন্টিফাইডই ছিল। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ও যেটা বললো যে না, আমি এখন আর ভিজুয়াল চেঞ্জ দেখছি না। ভিজুয়াল চেঞ্জ আসার আগে, চেঞ্জ আনার আগে কী কী স্টেপ আমরা দেখি? প্রথমে হচ্ছে অ্যাড্রেস আইডেন্টিফাই করতে হবে, তারপরে সেটা অ্যাকনলেজ করতে হবে, তারপরে তখন আসবে হচ্ছে প্রসিডিউর, যে কিভাবে আমরা এগুলো ঠিকঠাক করবো, ঠিক না? এই সরকারের আমলে এই 3 মাসের মধ্যে আমি যদি বলি আইডেন্টিফাইড হয়েছে, প্রবলেমগুলো আইডেন্টিফাইড হয়েছে, কিছু ক্ষেত্রে অ্যাকনলেজও হয়েছে, স্বীকার করা হয়েছে যে এইটা সমস্যা, আমরা এখানে পারছি না বা আমাদের এখানে করতে হবে। এবার আসবে প্রসিডিউর, সেখানে আমরা আলাপ করি। কিন্তু আমি 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 ওই ব্যাপারটা বুঝি। বাজারে যখন যাই তখন আমারও খুব প্যারা লাগে 70 টাকা দিয়ে একটা ফুলকপি কিনতে, আমারও খুব অশান্তি লাগে ব্যাপারটা, আমিও তো স্বল্প আয়ের মানুষ। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি অথরিটির জায়গা যারা আছে, এই টাইমটাতে হেল্পফুল না হলে তো হবে না, এই জায়গাটাতে হেল্পফুল না হলে হবে না। এখন আপনি বলতে পারেন তাহলে কি জনগণ জীবন শুধু সাফারি করে যাবে? এইখানটাতে দেখেন, এইখানটাতে আমি উদাহরণ নিয়ে আসবো বন্যার সময়। এর আগেও দেশে বন্যা হয়েছে, তখনও জনগণ সাফার করছে, এবারও জনগণ সাফার করছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এবার জনগণ তার সিটিজেন রেসপন্সিবিলিটি অ্যাকনলেজ করছে, সে অ্যাড্রেস করছে যে সরকার যা করে করুক, আমারও এখানে রেসপন্সিবিলিটি আছে। জনগণ যখন নিজে পুশ করে সরকারকে, নিজের চোখ খোলা রাখে, সরকারের দোষ গুণ ধরতে থাকে কনস্ট্রাকটিভ ওয়েতে, তখন সরকার ওই পুশটা ফিল করে যে না ভাই, চেয়ারে একা খালি বসে থাকতে পারবো না, আমার কিছু করি বা না করে কিছু আপনি যেটা বলতেছেন সেটা কিন্তু বাস্তবে ঘটে নাই। কোনটা বাস্তবে ঘটে নাই? এই যে জনগণ সরকারকে পুশ করছে এবং সরকার খুবই মাঠে নেমে ভাই, গেছে, বরং ব্যাপারটা বাস্তবে উল্টা, ঘটে এটা নাই। অনেক বেশি আপনি হয়েছে। ঠিকই কথা বলতেছেন ভাই, এটা এত বেশি হয়েছে যে এটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, জনগণ ধরে that is নিছে the যে আমি point. চাইলেই সরকারকে ধাক্কা দিতে পারি। না, এটা তো একটা সমস্যা, কারণ হচ্ছে ধাক্কা যে যখন লিমিটেশন আছে, এটাই বরং উল্টা হয়ে গেছে। জনগণের এই যে আমরা মব জাস্টিস বা মব লিঞ্চিং এর নামে যে যা দেখছি বিগত হচ্ছে 5 আগস্টের পর থেকে, এগুলা তো হচ্ছে আমরা এক্সপেক্ট করি কি, যে আমরা সাধারণ নাগরিক আমরা এক্সপেক্ট করি যে হচ্ছে আমার 5 আগস্টের পর যেই হচ্ছে আমার শোষণ এর আগে ছিল, রাতারাতি সব ঠিক হয়ে যাবে। সেই শোষণগুলো যাতে আর না হয়, বা যেই হচ্ছে অবিচারগুলো হয়েছে সেই অবিচারগুলো যাতে না হয়, সুষ্ঠু বিচার যাতে পাই। কিন্তু কথা হচ্ছে যে আদৌ কি সুষ্ঠু বিচার পাচ্ছি আমরা? কারণ এই যে হচ্ছে আগে ধরেন কোনো না কোনো ক্ষমতাসীন দল বা কোনো ক্ষমতাশীল সরকার হচ্ছে এই ধরনের জুলুম করতো বা শোষণ করতো, এখন কি দেখে, এখন হচ্ছে আপনার একটা কালেকটিভ গ্রুপ যাদেরকে ম্যানুপুলেট বা যাদেরকে হচ্ছে উস্কিয়ে দেওয়া হচ্ছে কোনো একটা কোনো ইস্যুর কারণে, যার ফলে এই মবের যে আমার মবের মূল্যুক যেটাকে আমরা বলছি, যে মবের মূল্যুকের মতো পর্যায়ে চলে যাচ্ছে। এইটা তো একটা প্রবলেম। এইটার রোধ করতে হলে আমার অবশ্যই হচ্ছে আইন শৃঙ্খলা থাকা দরকার, আমার হচ্ছে আইনের সুশাসন থাকা দরকার। কিন্তু সেগুলোকে আদৌ কি আমরা দেখতে পাচ্ছি, বা সেইগুলোর জন্য কাজ কি আদৌ আপনার কি শুরু মনে হয়েছে? হয় যে 3 মাসের মধ্যে এটা প্রতিষ্ঠা করা সম্ভব? না, 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করা না সম্ভব হলে একটা প্রসেস তো স্টার্ট হওয়ার কথা। প্রসেস তো স্টার্ট হয়েছে। যেমন আমার এর আগের যারা হচ্ছে ধরেন অবিচার করছে, শোষণ করছে, তাদেরকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে মামলা দিয়ে হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে, বা বিভিন্নভাবে তাদেরকে হচ্ছে মার্জিনাইজ করা হচ্ছে, হুইচ ইজ ফাইন, যে আমার জাস্টিসের আন্ডার নিয়ে আসা হচ্ছে। সমস্যা হচ্ছে যে এইটাই কি আমার আসলে পরিবর্তনটা?
এইখানে কি পরিবর্তনটা, নাকি আমার পরিবর্তন হওয়া উচিত ছিল যে আচ্ছা, এই এখানে আমি একটা আইন কথা শৃঙ্খলা বলি। বাহিনী আমার কাজ করছে এখানে না, একটা সে আইন কথা শৃঙ্খলা বলি। ঠিক মতো কাজ করানো এই সরকার নির্বাচনের মাধ্যমে আসেনি, না? এই সরকার অভ্যুত্থান পরবর্তীতে আসছে। এবং আমি এই সরকারের কথা বাদ দেন, এখানে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, পদ পরিবর্তন হওয়ার মানে চেয়ার পরিবর্তন স্বাভাবিক নিয়মে হয়নি। ভোটে হেরে আওয়ামী লীগ সরেনি, আওয়ামী লীগকে টেনে নামানো হয়েছে এবং গণ অপরাধী করে তাদেরকে টেনে নামানো হয়েছে, রাইট? তো এভাবেই তো, এটাই তো পরিবর্তন। এর আগে কখনো কোনো আপনি দেখছেন যে স্বৈরাচারকে টেনে নামিয়ে সাথে সাথে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে? না, সেটা না, তো আসলে সেই point না জায়গায় এখানে। সেটা একটা বড় ডিসকোর্সের জায়গা, হ্যাঁ। কিন্তু আমি যে পয়েন্টে আলোচনায় ছিলাম সেটা হলো যে যেমন যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা ওই যে চা শ্রমিকের কথা বললো, পার্বত্য এলাকার মানুষের কথা বললো, তাদের ভয়েসটা কোথায়? তারা যে আমি একটা এখানে কথা আপনার সাথে বলবে, একমত ভাই যে তাদের কথা এখনো ওপর পর্যন্ত তাদের উঠে আসছে না। রিফ্লেকশনটা কোথায়? তারা কার কাছে যে দাবি জানাবে, ভাই আমার এখনো আমার দিন শেষে 100 টাকা দেয়, আমার মজুরি হওয়ার কথা ছিল 400 টাকা, আমার এখনো কেউ খবর নেয় না, আমার তো একটা সরকার চেঞ্জ হলো, ওইখানে আমারও ভয়েস ছিল, পার্টিসিপেশন ছিল, কিন্তু এরপর দেখে আমার আর কেউ খবর নেয় না, এরপর দেখে যে আমি নাই কোথাও। না, এখানে আপনি একটা কথা আমি বললাম, আপনি যে কথা বললেন, আসলে কখনোই বাংলাদেশের ইতিহাস, আমি তো বাংলাদেশের ভাই জন্ম থেকে আমি না, দেখছি। ছিল না, ঠিক আমার আছে, তো বয়স থাকা কি হয়েছে। উচিত না? আমি বলি আপনাকে, হ্যাঁ হ্যাঁ, শুনে একটু। আমি বলি আমার তো বয়স হয়েছে, কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি কখনোই দেখি নাই যে আমাদের কোনো একটা সরকার একদম প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছে। প্রান্তিক জনগোষ্ঠী কি বলে সেটা শুনে তার চাহিদাকে পূরণ করার জন্য সেই অনুযায়ী তারা কাজ করেছে, এটা আমি আমার জীবনে কখনো দেখিনি বাংলাদেশে। সবাই করে কি, ওই মাঝখানে একটা ইজারাদার গোষ্ঠী থাকে। একজন লোক এসে বলে, এই যে চা শ্রমিক দেখতেছেন, এই 5000 শ্রমিকের আমি হলাম লিডার, অতএব এদের প্রতিনিধিত্ব আমি করি, আপনি বলেন এদের জন্য আপনি কি দিবেন আর ওরা কি চায়, ওরা যা যা চায় তার 1% সে এদেরকে বলে। আবার এই 1%-এর প্রেক্ষিতে এরা যা তাকে দেয় তার 10% সে তাদেরকে দেয়, বাকিটা সে মধ্যস্বত্বভোগী হিসাবে পকেটস্থ করে। এইটাই এতদিন চলে আসছিল, এখনও সেই প্রক্রিয়ায় চলছে। এখন ওই মধ্যস্বত্বভোগী যে জায়গাটা বলছি আমরা, মানে যা সে মধ্যস্বত্বভোগী না, সবসময় তারা পকেটে ঢোকায়, তাও আমি বলছি না, কারণ এখন যারা আসছে তারা তো পকেটে ঢোকাতে আসে নাই। বাট এখন যারা আসে তারা বলতেছে যে আমরা যেমন, ও যেমন ওই জায়গাতে বলতেছে যে আমরা সমন্বয় হিসেবে আমরাই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতেছি, না, আমরা আমি কিন্তু সাধারণ একবারও মানুষের প্রতিনিধিত্ব করছি এটা সাধারণ বলিনি। মানুষের ভয়েসটা আমরা তাদেরকে পৌঁছাচ্ছি, এই তো বলছেন। মানুষ কি এটাও চায় বলিনি। সেটা তাদেরকে আমরা বলছি, তাই তো বলছেন আপনারা। তো কি বলছেন আপনারা, কি আমি বলছেন বলেন? বলছি যে প্রতিনিধিত্ব যে ব্যাপারটা, ওই যে আপনি যে বলেন যে 5000 শ্রমিকের একজন লিডার থাকে, আমি এটা বলছি না যে আমি ওই লিডারদের একজন, আমি এটা বলছি যে ওই 5000 শ্রমিকেরও আমি একজন। মানে আমি ওই মধ্যস্বত্বভোগী লেভেলে আমরা না, এটা আপনি হয়তো মধ্যস্বত্বভোগীদের বিনয় নিচে দেখে যারা আছে বলছেন। আমরা তারা। আমাদের এখানে সমন্বয়ক বলতে যে শব্দটা আছে, সমন্বয়করা সবাই এক একজন লিডার হয়ে গেছে রে ভাই, এটা বলেন না আপনারা? এটা আমরা দেখতেছি, সমন্বয়করা সচিবালয়ে যাচ্ছে, সমন্বয়করা তদবির করতেছে তো মানুষ সমন্বয়ের কাছে প্রবলেম নিয়ে এগুলো- যাচ্ছে, এই যে তদবির ভাই টদবির আমি করে এই প্রবলেম দেখেন, আছে, আপনি আমাকে হেল্প বিরুদ্ধে করেন, কিছু করেন, তারা help করতেছে, ভাই, লেখালেখি করতেছে না। করেন। এটা কি? না, এইটাও তো সত্যি কথা যে মানুষ তো প্রবলেমে থাকবেই। আমার থাকবেই। ভাইয়ের সাথে প্রবলেম আছে, আমার প্রতিবেশীর সাথে প্রবলেম আছে, আমার চাকরি নিয়ে প্রবলেম আছে, আমার চাকরি দরকার, আমার বাজার নিয়ে প্রবলেম আছে, আমি যাব কোথায় এখন? এটাই তো কোশ্চেন। আমার চেয়ারম্যান নাই এখন, শোনেন, আমার তাহলে এমপি যাবে নাই, কোথায় আমার ভাই বলেন? উপজেলা চেয়ারম্যান রাইট, নাই। দিস ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, যাবে কোথায়? কোথায় যাবে? সরকার আসলে কোথায় বলেন তো? আমরা মনে করি, আমাদেরকে মনে করানো হয়। তো তাহলে দাবি আমি দেওয়া বলি- কি মানুষ ডক্টর ইউনূসের আমি কাছে যাবে? বলতে দেন আমাকে, বলতে দেন। আমাদের মনে করানো হয়, আমাদের এখানে একটা সিস্টেম আছে অলরেডি, সেটা হলো সরকার মানে সচিবালয়। কিন্তু সরকার তো সারা দেশে সরকারের প্রতিনিধি আছে, এবং সেই প্রতিনিধিটা আপনার হয়ে কাজ করে না, তারা তার মতো করে কাজ করে। এখন সারা দেশে যে লোকগুলিকে আপনি বেতন, আমরা ধরেন, আমি তো মনে করি আমি সরকার, কারণ আমি সরকারকে বেতন দিই। ইউনূস সাহেব যে বেতনটা পান সেখানে আমার পার্টিসিপেশন আছে, আমি 1 টাকা হলেও দিই। এখান থেকে যখন আমি 1 কাপ চা খাই অথবা একটা দেড়শালাই কিনি, সেখান থেকে ভ্যাটটা কিন্তু ওনার বেতনের মধ্যে যায়, কাজে আমি ওনাকে পে করি। কাজে আমি কি প্রত্যাশা করি যে আমার যে সরকারি কর্মকর্তাটা আমার এলাকায় আছে, একজন দফাদার চৌকিদার, সেও কিন্তু আমার লোক, সে সরকারের পার্টি হয়ে আমার কাজটা করতেছে, সে সরকারকে ইনফর্ম করবে যে আমি কি চাই। সরকার সারা দেশে, তাহলে তো জায়গা আছে হ্যাঁ, জনগণের কথা কিন্তু বলার। প্রবলেমটা কথা সেটাই বলছি। প্রবলেমটা হলো এতদিনের যে প্রসেসটা, সেই প্রসেসটা হলো সরকার এদেরকে বলে দিয়েছিল আগে সরকারগুলো যে তোমরা সরকারি লোক হিসেবে লুটপাট করো, আচ্ছা, তোমরা আচ্ছা। জনগণকে সার্ভিস দিও না, আর এই বরং সরকার তোমরা কি জনগণের বলছে? কাছ থেকে টাকা নেও, লুটপাট করো। তো তারা ওই প্র্যাকটিসে আচ্ছা, চলতেছে। আর এই সরকার কি বলছে? এই সরকার কিছুই বলে নাই,
এই সরকার কিছুই বলে না। কিছুই বলে নাই। তো আচ্ছা ঠিক আছে, এখন মনে এসবে কি করেন বলবে? আপনি পরীক্ষার হলে এসবে কোনো বসছেন, এক্সপেরিয়েন্সই তো নাই। আপনি পরীক্ষার হলে বসছেন, প্রশ্নপত্র আপনি পাইছেন, আপনার স্যার এসে আপনাকে বললো 5 নম্বর প্রশ্নটা ভুল ছিল, ওটার উত্তর কাউকে লেখা লাগবে না, তাহলে আপনি 5 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবেন না। আর মনে করেন যে স্যার এসে আপনারা কিছুই বললো না, তাহলে আপনি সব প্রশ্নের উত্তরই লিখবেন। সরকার যদি আলাদা করে ওদেরকে ঘুষ দুর্নীতির আদেশ নাই দিয়ে থাকে, তাহলে সে যে পেশা সে পেশাগত দায়িত্ব পালন তার ওইটা সে ঘুষ করবে। দুর্নীতির আদেশ দেয় না, সেবার আদেশ দেয়। এইটাই তো ঘুষ দুর্নীতি সেবার তারা নিজ আদেশটাই দায়িত্বে তো করে। বাই জব ভাই, এখানে বুঝেন। আমি একজন স্টুডেন্ট, আমি পেশাগতভাবে পড়াশোনা করতে দায়বদ্ধ। আপনি একজন পুলিশ, আপনি পেশাগতভাবে আপনার পুলিশের দায়িত্ব পালন করতে ওখানে আপনি দায়বদ্ধ। একজন সাংবাদিক, সে সাংবাদিকতা করতে দায়বদ্ধ। একজন যে পেশায় যে আছে, তাকে আলাদা করে নতুন করে কেন বলা লাগবে যে আপনি জনগণের সেবা করেন? সে তো ওই সেবা করার পেশাতেই আছে। ওকে। একজন ডাক্তারকে কি আলাদা করে বলা লাগে আচ্ছা, যে যদি সে জনগণের না সেবা করে করতে? তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেন আপনি? এইটা বলেন, যদি সে না করে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন কিনা, তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কিনা। তাই এই হচ্ছে? সরকারের আমলেও কিন্তু অনেকগুলো কি হচ্ছে? যারা এই 5 আগস্টের পরে যারা বিভিন্ন পদে এসেছিল নতুন করে, তাদেরকেও কিন্তু এই অভিযোগে, আমি আমার এলাকায় বলতে পারি, আমাদের এলাকাতে কুষ্টিয়া জেলা, আমি থানার নামটা বলছি না, সেই থানার নতুন ওসি প্লেন অ্যান্ড সিম্পল জনগণের অভিযোগের ভিত্তিতে জনগণ গিয়ে তার নামে মামলা করে দিচ্ছে, যে আমরা যখন মামলা করতে আসতেছি তখন নিচ্ছে না, পরে এসপির কাছে গিয়ে ওসির নামে মামলা করে দিচ্ছে এবং ওসি বদল। না সেটা না হয় আপনি একটা পার্টিকুলার এই উদাহরণ যে দিলেন, আমি একটা উদাহরণ ঠিক জানি, আছে। একটা উদাহরণ দিলাম। না, আমার উদাহরণটা আবার ডিফারেন্ট। আপনি চিন্তা করেন যে আমার ক্ষেত্রে যেমন আমার পারিবারিকভাবে মব জাস্টিসের শিকার হয়েছে আমার পরিবার। সমস্যাটা হচ্ছে যে যখন এটা বিচার বিভাগের কাছে গেছে, যে হচ্ছে আদালতে এটা নিয়ে হচ্ছে যখন কার্যক্রম চলছে, তখন যে বিচারপতি ছিল, বিচারপতি বলছে এত ছাত্র জনতা ইনভলভমেন্ট, আমি আসলে এই দায়িত্ব নিতে চাই না। এই যে আসলে দায় এড়িয়ে যাওয়া বা এটাকে আসলে স্থগিত করে দেওয়া, Exactly, এইটাই এটা তো আবার হচ্ছে সমস্যা। মানে বিচারপতিরা যে ভয়ে একটা কাজ করছে যে আজকে আমি যেই বিচারই দিই না কেন, ওটা সুষ্ঠু হোক বা অসুষ্ঠু না হোক, আমার আসলে ওই যে মবের আন্ডারে পড়া লাগবে বা আমার আসলে কোশ্চেনেবল জায়গায় যাওয়া লাগবে। এই চিন্তা করে কেউই তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না। এমনকি আপনি যদি থানায় যান, থানায় ঠিকমতো মামলাও নিবে না, থানায় আপনার জন্য প্রোটেকশনও দিবে না। এমনকি হচ্ছে এই সরকার কিন্তু যখন দেখছে যে আপনার আসলে ঠিকমতো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, তখনই কিন্তু আপনার হচ্ছে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা হচ্ছে আর্মিকে দিল, এরাই কিন্তু দেয়নি। সো আলটিমেটলি এগুলো তো আমার প্রমাণ, যেখানে হচ্ছে আমার আসলে এই সরকারের যে পরিবর্তনটা আমরা চিন্তা করছি বা জনগণ, আমার রুট লেভেলের জনগণ বা সাধারণ জনগণের যে রাজনীতিতে অংশগ্রহণ, এগুলো তো কোনো কিছু আমরা আসলে ডিরেক্টলি দেখতে পাচ্ছি না। উল্টা আমরা দেখছি মানুষ একটা ভীতিকর অবস্থায়, এইটাই একটা আসলে সমস্যা ভয়ে ভাইয়া, থাকছে। শোনো, এটাই হচ্ছে সমস্যা, যে শুধুমাত্র সরকার পরিবর্তন হচ্ছে, আগা পাশতলা পুরোটা এখনো পরিবর্তন করে ওঠা যায় না। মানুষ ওইগুলাই আছে। হয়তো পানিশমেন্টালি ট্রান্সফার দেওয়া হচ্ছে, এখান থেকে ওখানে নেওয়া হচ্ছে, কিন্তু মানুষ ওইগুলাই আছে। এখানে- এইটা সমস্যা, এইখানটাতে অ্যাকনলেজমেন্ট নিয়ে আসে। একটা জিনিস আমার মনে হয়, দেখেন, যদি আমি আসলে সমস্যা বা ডিসকোর্সের কথা বলি, আলাপ আসলে অনেক বেশি, কিন্তু একটা জিনিস যদি আপনি চিন্তা করেন যে সবসময়ই একটা লেভেল থাকে যে আমি যদি জনগণ হই, আমি নর্মালি আসলে সেবাটা পাবো বা আমি নর্মাল কাজ করব, এটাই স্বাভাবিক। কিন্তু সরকারের থেকে বা উচ্চ পর্যায় থেকে আমি জিনিসটাকে রান করব বা আমি সবাইকে আসলে আদেশ দিব, এটা হচ্ছে বরং হওয়া উচিত। এই যে শুরু থেকে যে কথাটা ভাই বলতেছিলেন যে আসলে সরকার দৃশ্যমান কিছু করছে কিনা, আমার কাছে যেটা মনে হয় আসলে সরকারকে নিজ দায়িত্বে আসলে কিছু দৃষ্টান্তমূলক ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল। কারণ সে সরকার হয়েছে তো এই কারণেই যে সে আসলে এখন কিছু কাজ করবে, মানে জনগণ আমাকে পুশ করবে বা জনগণের অভিযোগের ভিত্তিতে আমি একজন ওসিকে সরাই দিলাম বা এরকম আসলে হওয়ারই তো কথা না। কারণ আমি একটা দায়িত্ব পাইছি, আমি তো একটা উচ্চ পর্যায়ে আছি, কাজে আমি সবকিছু করবো, মানে আমাকে দিয়ে করাইতে হবে বা এইরকম আলাপেই তো আসলে আমার মনে হয় যাওয়া উচিত না। এখানে আপনারা অনেক কথা বলতেছেন যে না জনগণ বলতেছে বা এরকম পর্যায়ে যাবে কেন, বা চা শ্রমিকের হ্যাঁ, কথা বলতে এটাই হবে আমি কেন? একমত যে সরকার তো নিজে থেকে কিছু করবে। এই যেমন মনে করো যে 6-7টা যে কমিশন হলো, এগুলো রিপোর্ট মনে হয় জানুয়ারিতে আসবে না ভাই? 3 আমি মাস একটু কমই পড়ি খবর টবর, তো দেখা যাক রিপোর্টে কি উঠে আসে। না এখানে আবার তো তাদের আমি তাদের আমাকে তাৎক্ষণিকভাবে দেখবো না, আমি এই যে দাম একটু কমছে, ডিমের দামটা একটু কমছে, আমি খুব খুশি। এই আরেকটু জায়গায় বললে এই যে ভালো আমি হয়। খুব খুশি, এই যে যে দিন শেষে আমারও একটা সংসার চালাইতে হয়, আমারও একটা মানে পরিবার আছে, তাকে ইনকাম করে আমারে নিয়ে আসতে হয়। এই জায়গাটায় কম বেশি যারা ব্যবসায়ী তারা যেমন একটা ক্ষোভের কথা প্রকাশ করে যে ভাই আমি তো ক্ষতিগ্রস্ত, ব্যবসা বাণিজ্য সবকিছুর চেইনে একটু বাধাগ্রস্ত হয়েছে এবং হচ্ছে, কোথায় গিয়ে ঠেকবে এখনো কেউ জানে না। কিন্তু প্রশ্ন হইলো যে যারা প্রান্তিক মানুষ, ঢাকা শহরে দেখবেন যে এই আমরা একটু প্রিভিলেজ গ্রুপ, দেখবেন যে আমাদেরকে টেলিভিশনে দেখা যাচ্ছে, মাসুদ ভাইকে প্রায় দেখা যায়, তো আমাদের যখন দেখা যাচ্ছে তখন এই যে প্রান্তিক মানুষ যার কাছ থেকে আমি সবজি কিনি, সে বলতেছে যে ভাই আমি যখন সবজি বিক্রি করতাম, আমি প্রথম দিকে 5 আগস্টের পর আমি যে সকালবেলা 100 টাকা দিতাম ভ্যানে সবজি বেচতাম দেখে, আবার বিকেলবেলা 100 টাকা দিতাম ভ্যানে সবজি বিক্রি করতাম দেখে, 1 মাস পর আইসা
মানে 5 আগস্টের পর থেকে এই টাকা নেই আর কেউ নাই, আর আমার কাছে আর কেউ টাকা নেয় না। সবজির দাম কমে গেছিল, খেয়াল করবেন ওই সময়। প্রথম কিন্তু দিন। আবার যা তাই, হুম। আবার যা তাই, এই যে এখন আবার যে যা তাই হচ্ছে, যে সাফারিংসটা হচ্ছে, এই যে প্রান্তিক পর্যায়ের প্রত্যেকটা মানুষ সাফার করতেছে, কিন্তু তার কোনো রিফ্লেকশন নাই। ইনফ্যাক্ট আমার মিডিয়া, আমি কথা বলতে বলতে পত্রিকার পাতা একটু চোখ বুলাইলাম যে আসলে জনগণ রিলেটেড কোনো খবর আছে কিনা, নাই। আলোচনায় উপদেষ্টা, শুক্রবার থেকে একটা কিছু হবে, তারপরে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ফিফা প্রেসিডেন্ট আসতেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ পর্যাপ্ত সহায়তা চাই প্রধান উপদেষ্টা বলেছেন। পাবলিক নাই কিন্তু কোথাও, যে জনগণ যারা সাফার করতেছে, বাজারের দাম নিয়ে যারা আসলে চিন্তিত, তারা কিন্তু আসলে নাই কোথাও। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, যে কথা বলেন না যে আমি প্রায় টকশোতে যাই, লোকজন দেখে লোকজন দেখে, আমি প্রায়ই যাই। এবং আমার বাসার পাশে যে লোকটা ভ্যান নিয়ে সবজি বিক্রি করে, সে কিন্তু আমার সঙ্গে দেখা হলেই বলে, ভাই আপনি এত কথা বলেন, আমাদের নিয়ে তো কিছু বলেন না। তাই আমি বললাম, আপনাদের নিয়ে কী বলবো, আমি তো জানি না আপনাদের কী সমস্যা। কি ব্যবসা তো নাই। আমি কি ব্যবসা নাই কেন, আপনার কি সমস্যা? দাম বেশি হয়েছে, আপনি বেশি দামে কিনবেন, তার চেয়ে বেশি দামে বেচবেন, সমস্যাটা কি? আপনি তো ব্যবসার সমস্যা হয় কোনো, আমি কারণ দেখি না। কয় কি না, আমি যে জিনিসটা আগে আমি মনে করেন 20 টাকাতে কিনতাম, এটা আমি 30 টাকায় বেচতাম, এখন আমি 40 টাকাতে কিনি, হয়তো 60 টাকায় বেচবো আমি, কিন্তু 60 টাকাতে তো কেনার লোকটা নাই। হিয়ার ইজ দ্য প্রবলেম। 60 টাকা দিয়ে তো কেনার লোকটা নাই, ওর কিন্তু সমস্যার কথা না। রিক্সাওয়ালার কিন্তু সমস্যার কথা না, কারণ রিক্সাওয়ালা আগে যেটা 30 টাকায় যেত, এখন সেটা 40 টাকায় যাবে। সমস্যাটা হলো 40 টাকা যখন সে হাঁটতেছে, 40 টাকায় যাওয়ার লোক কমে গেছে, কারণ 40 টাকায় যে উঠবে তার তো আবার সেই অনুপাতে বেতন বাড়তে হবে। বেতন বেড়েছে গত 5 বছর, গত 10, করোনার পর থেকে হিসাব করেন, করোনার পরে আপনি এমন একটা প্রতিষ্ঠান দেখান তো যেখানে বেতন বেড়েছে। যদি বেতন না বাড়ে, যে ডেইলি শ্রম করে তার বেতনটাকে, তার কিন্তু মজুরি সে বাড়াই নিচ্ছে, কিন্তু আপনি কি আপনার অফিসে বেতন বাড়াইতে পারতেছেন? এক্স্যাক্টলি না, পারছি না। তো আমাকে তো সবজির, আমাকে দাম 30 টাকা হোক আর 60 টাকা হোক, আমাকে তো আধা কেজি সবজি কিনতে হচ্ছে, আধা কেজি সবজি আমি করছি কিনা। এটা হলো কি একদম রুট লেভেলের মানুষের কথা, কিন্তু তারা কিন্তু সংস্কার বুঝে না। তাদেরকে আপনি বলেন আধা ঘন্টা দিরা অসাধারণ একটা, আমরা সংবিধান সংস্কার করব, আমরা নির্বাচন সংস্কার করব, সব বুঝান। আধা ঘন্টা বলার পরে সে আপনাকে জিজ্ঞাসা করবে এগুলি হলে কি জিনিসপত্রের দাম কমবে? এই প্রশ্নের কোনো জবাব কিন্তু আপনার কাছে নেই। তো ওই মানুষটাকে যে আপনার বিবেচনায় নেওয়া, যখন আপনি ওই মানুষটাকে বিবেচনায় নিতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মাস পিপুলের ভয়েস গভর্নমেন্ট পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, নুসরাত জিজ্ঞেস করছে এই সমস্যার সমাধানের সুযোগ কি গভর্নমেন্টের হাতে আছে কিনা। বিষয় হলো ডেফিনেটলি গভর্নমেন্টের হাতে আছে। প্রসেসটা আমার কাছে মনে হয় যে ওকে, আমি প্রসেসটা বলবো, অবশ্যই বলবো। প্রসেসটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে জনগণের পার্টিসিপেশন ডিসিশন মেকিং জায়গায়, ধরেন একটা পলিসি তৈরি হচ্ছে বা আমার রিফর্ম হচ্ছে। আচ্ছা, আমি প্রশ্নটা বলতেছি ভাই, বলুন। এটা তো আমার পার্সপেক্টিভ, আমার মতে মনে হয় যে আজকে আমরা চিন্তা করি সবসময় উপর থেকে, যে আমার সরকার চিন্তা করে যে উপর থেকে আমার দেখতে কেমন, উপর থেকে আমার কোন কোন জায়গায় সংস্কার দরকার, কি কি দরকার, আমার ওভারঅল কান্ট্রির কি দরকার। কিন্তু রুট লেভেল একটা মানুষের প্রতিনিধিত্ব আমার আদৌ পলিসি মেকিং জায়গায় আছে কিনা, বা ওই রিসার্চটা, ওই গবেষণাটা আমি করি কিনা, যে আসলেও রুট লেভেল মানুষজন কিভাবে কাজ করে, ওদেরকে আমি যদি আজকে হ্যাপি রাখতে চাই তাহলে কি করা লাগবে, এই চিন্তাটা আদৌ করে কিনা, বা এই চিন্তার জন্য আদৌ কাজ হচ্ছে কিনা। যদি যখন আমার প্রতিনিধিত্ব হচ্ছে সরকারের কাছে বা পলিসি মেকিং জায়গায় বা আইনের সংস্কারের জায়গায়, যে কোনো জায়গায় হচ্ছে আমার ওই প্রান্তিক জনগোষ্ঠীর কথা বা প্রান্তিক প্রতিনিধিত্ব ওই পর্যন্ত যাবে, তখন আমার কাছে মনে হয় কিছুটা হইলো আমার পলিসিগুলা সবসময় হচ্ছে আমার জনগোষ্ঠী রুট লেভেলের মানুষদেরকে নিয়েই হবে। কিন্তু যেই পর্যন্ত আমার আসলে এই রুট লেভেল মানুষদের প্রতিনিধিত্ব আমার ওই পলিসি মেকিং এ না যাচ্ছে বা ওই পলিটিক্সে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে যত যাই উন্নয়ন করি না কেন, যত হচ্ছে আমি মেগা প্রজেক্ট করি না কেন, যত হচ্ছে আমার জিডিপি বাড়াই না কেন, যত হচ্ছে আমার রিজার্ভ আমি ভর্তি করি না কেন, দিন শেষে হচ্ছে ওই মানুষটা, ওই চা শ্রমিকটা, ওই আদিবাসী মানুষটা, ওই সবজি ব্যবসায়ীটা কখনোই হচ্ছে শান্তিতে থাকবে না। আচ্ছা, মাসুদ ভাই যে কথাটা বললো আমি তার সাথে একটু যুক্ত করি। মানুষের সাফারিংসটা কোন পর্যায়ে, এটা তো একজন সবজি বিক্রেতার সাথে কথা বলছেন বলে তার উত্তরটা তিনি বলতে পারলেন। এই যে ধরেন যে সরকারের পতন হইলো, যারা চলে গেল, তাদের আশীর্বাদ পুষ্ট অনেক ব্যবসায়ী, বাংলাদেশের কমপক্ষে 1000, 5, 10 ব্যবসা প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, চলে গেছে গোটাই নিয়ে। এই সব প্রতিষ্ঠানে 20, 30, 40, 50,000, 1 লাখ, 2 লাখ মানুষ কাজ করতো। এই প্রত্যেকটা মানুষ এখন চাকরি নাই, কিন্তু সবাই কিন্তু বিদেশে যায় নাই এবং এরা পলিটিক্সের সাথে যুক্ত না, কিন্তু এরা প্রান্তিক মানুষ, এরা পরিবারের যে মানে আয় যোগ্য একমাত্র ব্যক্তি ছিল অনেক পরিবারের।
সেই মানুষগুলো কিন্তু এখনো অনেক মানুষ ঢাকা ছাড়ছে নিয়মিত, সে মানে সার্ভাইভ করতে পারছে না। একটা পত্রিকার পাতায় একটা খবরও নাই এই রিলেটেড যে কত মানুষ ঢাকা ছাড়তেছে ডেইলি। আপনি এখন যদি জিজ্ঞেস করেন, মানে আমরা যখন সাংবাদিকতার কাজে মানুষের সাথে কথা বলি তখন আমরা বিষয়গুলো বুঝি, ছাপাই না কেন এইটা খেয়ে লাভ চলবে, একটু কলা খাই। কলা খান, আমার আর একটা চা দেন। তো ছাপান না কেন এইটা না, সমস্যা এত, সংকট এত বেশি, পত্রিকার পাতায় প্রত্যেকটাই খবর। আপনারা কলা খাবেন? এখন ওই জায়গায় আবার গণমাধ্যমের আর এক রকমের সংকট, যেটা হইলো যে আপনি কলা খাবেন? এই সংকটটা আসলে মানে বইলা বোঝানো আবার কঠিন, তাই না? যে আপনি কোন ছাঁচে ফেলবেন। না আমি খাবো না, আমি আমার একটা চা খাই। তো বইলা বোঝানো আবার কঠিন আমাদের পক্ষে, কারণ আমরা এই সিচুয়েশন আগে দেখি নাই কোনো সময়। এই সিচুয়েশনের প্রেক্ষিতে অ্যাজ এ পাবলিক আমার কি রিঅ্যাকশন করা উচিত? আমি জার্নালিস্ট। অ্যাজ এ পাবলিক বললেন আপনি নিজের, একটু আমার একটু প্রশ্নের উত্তর দেন। অ্যাজ এ পাবলিক আপনি যে বলেন এই সিচুয়েশন, কোন সিচুয়েশন আগে দেখেন? আগের সাথে এই সিচুয়েশনের তফাৎ এই যে একটা সরকার এইভাবে চলে যাওয়ার পর কি হবে, এইভাবে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আমার কি হবে, এইভাবে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর আমি একমাত্র উপার্জন, আমার আরো ছোট ছোট টুকটাক ব্যবসা ছিল সব বন্ধ হয়ে গেছে, এই সব জায়গায় আমার সলিউশনটা কি হবে? আমার তো এই ধরনের প্রস্তুতি ছিল না দেশে। এই যে অবশ্যই লোকাল মেম্বারকে 5,000 টাকা দিলে ছোট ব্যবসা চালানো যাচ্ছিল, টাকা নেওয়ার মানুষই নাই, এখন ব্যবসা কিভাবে চলবে? এটা একটা খুব সিরিয়াস সমস্যা না, সেইটা আবার আরেক ডিসকোর্স, আরেক আলোচনা। আপনি তো একটা চেইন তো তৈরি হয়েছে যেভাবে হোক, সেটা বৈধ অবৈধ হোক। আমরা 111 এর পরেও তো এই সমস্যাটা দেখছিলাম। চেইনটা ভেঙে গেলে কি হবে? আমি খুবই একমত আপনার সাথে, এটা আসলে খুব সিরিয়াস সমস্যা দেশের জন্য। তো এইটার সমাধান কি হবে? মানে এইটার ক্ষেত্রে চেইনটা কি আবার বানানো উচিত তাইলে? না, চেইন ওইভাবে না বানা, কিন্তু চেইনটা তো লাগবে কিছু না। হ্যাঁ, ওই তো চেইনটা তো লাগবে কিছু না, কি লাগবে চেইনটা। এখন চেইন কিন্তু চেইনেরও হিসাব আছে, কারণ আপনি যখন বলছেন সিন্ডিকেটের কথা, সিন্ডিকেট কনসেপ্টটা কিন্তু কখনোই খারাপ ছিল না। ব্যবসায়ীদের একটা সংকট, ব্যবসায়ীদের একটা হচ্ছে গোষ্ঠী যারা আসলে ব্যবসায়িক শ্রেণী, যারা হচ্ছে আমার যারাই আছে ইনক্লুডেড, সকলের হচ্ছে ভালো মন্দ সবকিছুর জন্য হেল্প করবে, কোনো সংকটকালে তাদেরকে সাপোর্ট দিবে। সিন্ডিকেটের কনসেপ্ট কিন্তু খারাপ ছিল না, সমস্যা হচ্ছে আমাদের স্বার্থ। সিন্ডিকেট যারা এখন চালাচ্ছে বা সিন্ডিকেট নিয়ে আমরা যে এত কথা বলি, কনসেপ্টটা এখন হয়ে গেছে নেগেটিভ একটা কনসেপ্ট, যে এই ব্যবসায়িক শ্রেণীটা সবসময় হচ্ছে আপনার দুর্নীতি করবে, ব্যবসায়িক সবসময় হচ্ছে আপনার অন্যের হক মেরে হচ্ছে নিজের পেট ভরবে, এটা কনসেপ্টটা হয়ে গেছে এরকম। কিন্তু সিন্ডিকেট অ্যাজ আ ভেরি ফার্স্ট প্লেস কনসেপ্ট কিন্তু কখনো এরকম নেগেটিভ ছিল না। সো চেইনটা যে বলছেন যে চেইনটা আদৌ হচ্ছে দরকার কিনা, ওই ভালো চেইনটা আমার দরকার, কিন্তু এই খারাপ চেইন দরকার না। একটা চেইন তুমি একটা মানুষকে সৎ বানাবা কিভাবে? অসৎ হলে কি করণীয় ধরে নিলাম, অসৎ হলে জেলে পুরে দাও, শাস্তি দাও, ছড়ায় দাও, বাট একটা মানুষ তুমি সৎ বানাবা কেন? একটা মানুষকে এখন এটা তো অনেক বিশাল বড় একটা আলাপ, কারণ একটা মানুষ সৎ হওয়ার প্রসেসটা তো হচ্ছে একবার ছোটবেলা থেকে, চাইল্ডহুড থেকে। প্রান্তিক মানুষের আলাপ পৌঁছানোর জন্য যে ব্যাপারটা, এই যে মধ্যস্বত্বভোগী, যেটা আপনি, আমি খুবই একমত আপনার সাথে, এই মধ্যস্বত্বভোগীদের কারণে প্রান্তিক মানুষের আলাপ কখনোই উপরে যাইতে পারে না। এই যে ব্যাপারটা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা, এখন কেউ যদি মধ্যস্বত্বভোগীদের উপরে ডিপেন্ডেন্ট হয় আর মধ্যস্বত্বভোগী যদি সৎ হইতে না চায়, তাহলে সেই তাদেরকে সৎ বানানোর প্রক্রিয়া উইদাউট পানিশমেন্ট অর রিওয়ার্ড, ন্যাচারাল কোনো প্রক্রিয়া, এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে থাকে কি? আমি এখানে একটা কথা বলি, জিনিসটা বিষয়টা হলো কি, এই যে কথাগুলি আমাকে একটা প্রশ্ন করছিল কিন্তু, যে তাহলে কি হবে, কিভাবে এটা সমাধান করতে হবে। দেখেন এই সমাধানগুলি, আমরা তো প্রান্তিক মানুষ, আপনি যত যাই বলেন, হ্যাঁ ঠিক আছে, দু একটা জায়গায় কথাবার্তা বলার সুযোগ পাই, বলি, হয়তো অভিজ্ঞতার কারণে ডাকে, বয়স চুল পাকছে ডাকে, এটা হতে পারে একটা। কিন্তু বিষয়টা হলো কি, এই জিনিসগুলির সমাধানটা কি হবে? এই যে রাষ্ট্র চিন্তাটা, এই চিন্তাটা কে করবে? এই চিন্তাটা কিন্তু আমি আপনি করবো না, আমি আপনি সাধারণ মানুষ, এটা করবে পলিটিশিয়ানরা। আমাদের দেশে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, এদের কাজটা কি? এদের কাজ হলো দেশটা কিভাবে চলবে, তার জন্য তাদের কিছু কিছু থিওরি আছে, তাদের কিছু চিন্তা আছে, এবং এই চিন্তাটা নিয়ে তারা জনগণের সামনে আসে, এসে বলে যে আমরা দেশটাকে এইভাবে চালাতে চাই। জনগণ দেখে এই চিন্তাগুলির মধ্যে যেটা তার পছন্দ হয়, তারা সেই পার্টিকে গ্রহণ করে। আবার যখন দেখে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল ওটা যখন তাদের পূরণ না হয়, তখন তারা সেই দলকে ওখান থেকে নামাই দেয়, তুমি পারছো না, অতএব তুমি আসো। রিপাবলিকান পারলো না, ডেমোক্রেটদের নিয়ে আসলো, ডেমোক্রেট পারলো না, রিপাবলিকানদের নিয়ে আসলো, অথবা অন্য কাউকে নিয়ে আসলো। এটি হলো গিয়ে মোটামুটি একটা ডেমোক্রেটিক সিস্টেম সারা দুনিয়াতে চলছে। এর চেয়ে ভালো সিস্টেম থাকতে পারে আমি জানি না, তবে এটাই এখন চলছে সারা দুনিয়াতে। তো আমাদের এখানেও কিন্তু সে ধরনের সিস্টেমকে কার্যকর করতে হবে।
এখন আমি বলছি আপনার সব প্রশ্ন আপনার আমার ধারণা আপনি যা বলতে যাচ্ছেন তার উত্তর পাবেন আপনি। তো আমরা যে চাচ্ছি যে জিনিসগুলো এই জিনিসগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না, তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে না। কারণ সরকারের নাম বলেন, নামটা কি? অন্তর্বর্তীকালীন সরকার। অর্থটা কি? অর্থ হলো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, মাঝের সময়টুকু ওনারা কাজ করবেন। ওনারা কোনো রেগুলার গভর্নমেন্ট না। রেগুলার গভর্নমেন্ট হলে কি হতো, তারা জনগণের কাছে একটা কমিটমেন্ট দিয়ে আসতো, আমি এই কাজ এই কাজ এই কাজ করবো, আপনি কি আমাকে সাপোর্ট করেন? হ্যাঁ করি অথবা করি না, যে কোনো একটা। তো এই মাঝের কাজটুকু ওনারা করবেন। এই গভর্নমেন্ট সেই দায়িত্বটা নিয়ে আসছে। এই গভর্নমেন্টের উপর আমাদের কিছু প্রত্যাশা আছে। প্রত্যাশা কি? দুইটা হলো আপনার মানে ব্যক্ত প্রত্যাশা, যে প্রত্যাশার কথা আমরা উচ্চারণ করেছি, আর একটা হলো অনুচ্চারিত প্রত্যাশা। উচ্চারিত প্রত্যাশাটা কি? যে আপনারা একটা ভালো নির্বাচন দিবেন, যাতে নাকি সাধারণ মানুষ তার পার্টিকে তার লোকটাকে বেছে নেওয়ার ক্ষমতা থাকে। এই একটা ভালো নির্বাচন আপনি আমাকে দিবেন। আর দ্বিতীয়টা কি? নির্বাচনের পর যে লোকটা নির্বাচিত হবে সে যাতে আবারও স্বৈরাচার না হয়ে উঠতে পারে সেরকম কিছু ব্যবস্থা আপনারা ক্রিয়েট করবেন। এই দুটো হলো উচ্চারিত প্রত্যাশা। আর অনুচ্চারিত প্রত্যাশাটা কি? যতদিন আপনি এই কাজগুলি করবেন ততদিন আপনারা দেশটা চালাবেন। দেশ চালানো মানে কি? দেশ চালানো মানে মানুষের প্রাত্যহিক যে জীবনযাপনের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করবেন। আমরা ভেবেছিলাম যে এই পূরণটা খুব সহজে হয়ে যাবে। কারণ আমরা জানতাম প্রত্যেক আমাদের চাহিদাটা কি? বেসিক্যালি দ্রব্যমূল্য, জীবনযাত্রা, ল অ্যান্ড অর্ডার, এগুলোই তো। আমরা ভেবেছিলাম জিনিসপত্রের দাম বাড়ে চাঁদাবাজির কারণে, সিন্ডিকেটের কারণে। আমরা এটাও জানতাম এই চাঁদাবাজি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই করতো। তো আর সিন্ডিকেটই গভর্নমেন্ট ছিল, সিন্ডিকেট এবং গভর্নমেন্ট একাকার হয়ে গিয়েছিল। তো আমরা ভেবেছিলাম যখন এই সরকার আসছে এরা তো চাঁদাবাজি করবে না, কাজে চাঁদাবাজি থাকবে না, এরা তো সিন্ডিকেটকে পুষবে না, অতএব সিন্ডিকেটও থাকবে না, জিনিসপত্রের দাম অটোমেটিক কমবে। কিন্তু আমরা দেখলাম এই গভর্নমেন্ট নিজেরা চাঁদাবাজি করে না, কিন্তু চাঁদাবাজদের থামাতেও পারে না। এইটার কারণে জিনিসপত্রের দাম কমে নাই। চাঁদাবাজ গুলো আবার আসলো কোথেকে? আমি চাঁদাবাজরা তো আর কেউ নাই। না এটাই তো আমার কোশ্চেন, চাঁদাবাজি তো আছে, হ্যাঁ চাঁদাবাজিটা আছে। আমার করতেছে কারা? এইটাই তো কারা প্রশ্ন। করতেছে? সেম মানুষই করছে। এইটাই গভর্নমেন্ট আইডেন্টিফাই করার কথা, তারা আইডেন্টিফাই করতে পারে না। তারা আইডেন্টিফাই করতেও পারে না। দেখেন, ভালো মানুষ মানে কিন্তু যোগ্য লোক না। যদি ভালো মানুষ মানে যোগ্য লোক হইতো তাহলে তো সব মন্ত্রী আপনি বিভিন্ন মসজিদের ইমাম নিয়ে বানাইতেন, তা তো বানান নাই। ভালো মানুষ মানে সত্যি না, যোগ্য লোক না। আমরা অনেকগুলি ভালো মানুষকে আনছি, কোনো সন্দেহ নাই। এটা যোগ্য কিনা এটা কাজ করতে গেলে টের পাওয়া যায়। তাইলে এখন সমাধান কি হতে পারে মাকসুদ ভাই? নির্বাচন দিয়ে দেওয়া? যত দ্রুত সম্ভব, এবং যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে। কালকে ডক্টর ইউনুসকি বলছে হ্যাঁ, এটা রাখো। যে আমরা বেশি দিন থাকবো না। ভেরি ইম্পর্টেন্ট কথা, পছন্দ হয়েছে। তারপর বলছে কি আমরা যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেব। পছন্দ হয়েছে আমার কথা, এটাই করতে হবে, যত দ্রুত সম্ভব এই সংস্কার ব্যাপারে করতে তো হবে। আমার মনে হয়েছে জনগণ, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার তিন দলই তো একমত যে যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিতে হবে। Right. এই ব্যাপারে তো আমি কাউকে দ্বিমত পোষণ করতে দেখি না আমাদের কি হবে সেটা দেখা যাক। আপনারা আলোচনা চালান, আমি তাহলে আজকে উঠি। আচ্ছা, ঠিক কথা আছে। হবে। ঠিক আছে, দেখা হবে। ভালো লাগলো। তো এদের কি হবে? এদের কিন্তু কোনো উপায় নাই। কাজে এরা কিন্তু জান দিয়ে দিবে এই সরকারটাকে সফল করার জন্য। এই যে রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়গুলো অ্যাকোমোডেট না করে তাইলে কি একটা অসম্পূর্ণ একটা বিষয় থেকে যাবে না, একটা বড় মনে কষ্ট ঠিক আছে? আমার তো মনে হয় কি ভাই, জানেন মাঝে মাঝে আলাপটা হোক, আমাদের ক্লাস আছে, ও উঠতে হ্যাঁ, হবে, ক্লাস অনেক আছে তো আছে। আজকে। ঠিক আছে, ঠিক আর আছে। ভাই চায়ের বিল কত? এই, আপনার টাকা দেন না, শুনেন। আমাকে যখন ওরা দাওয়াত কেউ নিয়ে যায় না জি। কোনো টকশোতে, তখন কিন্তু যে বলে তাই টাকা দেয়। আপনারা তখন যা বলেছেন আপনার উল্টা টাকা দেওয়া উচিত। আপনারা যান, ও টাকা দিয়ে অসংখ্য দিয়েছেন। ধন্যবাদ। দেখা হবে। দেখা হবে ভাই, দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলতেছিলেন?